প্রিয় ছাত্রছাত্রী, নবম শ্রেণীর তৃতীয় অধ্যায় জৈবনিক প্রক্রিয়ার অন্তর্গত আজকে আমি এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব যেই জৈবনিক প্রক্রিয়ার উপরে সমগ্র জীবকুল নির্ভর করে থাকে, অর্থাৎ সে উদ্ভিদই হোক প্রাণী হোক, প্রত্যেকে কিন্তু এই প্রক্রিয়াটির উপরে নির্ভর করে এবং এই প্রক্রিয়াটি ছাড়া কিন্তু কোনো জীবের অস্তিত্ব সম্ভব নয়। কারণ এই প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া যেই প্রক্রিয়ায় উদ্ভিদ তার সবুজ দেহে খাবার তৈরি করে। বুঝতেই পারছো প্রক্রিয়াটির নাম হচ্ছে সালোক সংশ্লেষ বা ফটোসিনথেসিস। এই সালোক যে কথাটি, এটি এসছে সযোগ আলোক সন্ধি করে এসছে, মানে আলোর সহযোগে। সংশ্লেষ মানে তৈরি, অর্থাৎ আলোর সহযোগে তৈরি। কি তৈরি? খাদ্য তৈরি। এবং ইংরেজিতে একে বলা হয় ফটোসিনথেসিস, এবং এটিও একটি গ্রিক শব্দ ফটোস। ফটোস কথাটি মানে হচ্ছে আলোক, এবং সিনথেসিস কথার অর্থ হচ্ছে সংশ্লেষ। এবং 1898 সালে ইংরেজ বিজ্ঞানী জন বার্নেস এই ফটোসিনথেসিস শব্দটি ব্যবহার করেন। যে আগেই বললাম যে এই পদ্ধতির মাধ্যমেই সবুজ উদ্ভিদ তার দেহে খাবার তৈরি করে। কেন উদ্ভিদের দেহ সবুজ হয় তাহলে করে জানো যে ক্লোরোফিল নামে এক ধরনের রঞ্জক থাকার জন্য এই উদ্ভিদ দেহ কিন্তু সবুজ হয়। সব উদ্ভিদ সবুজ হয় না, অনেক উদ্ভিদ আছে যারা সবুজ হয় না। যেমন ধরো ছত্রাক জাতীয় উদ্ভিদ, স্বর্ণলতা জাতীয় পরজীবী, এরা উদ্ভিদ হলেও কিন্তু এদের শরীরে ক্লোরোফিল থাকে না, তাই এরা কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারে না। আবার প্রাণীরা কি পারে না? প্রাণীরা পারে না, প্রাণীদের শরীরে ক্লোরোফিল নেই। আবার কিছু কিছু প্রাণী আছে যারা কিন্তু নিজের দেহে খাবার তৈরি করতে পারে। যেমন ধরো ইউগ্লিনা, ক্রাইস্যামিবা, এই যে প্রাণীগুলো রয়েছে এদের শরীরে কিন্তু ক্লোরোফিল থাকে, এই কারণে এরা কিন্তু নিজের শরীরে খাবার তৈরি করতে পারে। আবার কিছু কিছু ব্যাকটেরিয়া আছে তারাও কিন্তু এই প্রক্রিয়া সম্পন্ন করতে পারে। যেমন রোডোব্যাকটেরিয়াম, রোডোসিউডোমোনাস, এই ব্যাকটেরিয়াগুলো কিন্তু খাবার তৈরি করতে পারে। কেন পারে? কারণ এদের শরীরেও কিন্তু ক্লোরোফিল থাকে। তবে এই ক্লোরোফিলকে বলা হয় ব্যাকটেরিয় ক্লোরোফিল, যার সংকেত হচ্ছে C55H74O6N4Mg, ব্যাকটেরিয় ক্লোরোফিল। এই কারণে কিন্তু ওরা খাবার তৈরি করতে পারে। আর উদ্ভিদ যে খাবার তৈরি করতে পারে ক্লোরোফিল দিয়ে, ক্লোরোফিল A, B, C, D 4 ধরনের রঞ্জক থাকে, এবং ক্লোরোফিল A C55H74O6N4Mg, ক্লোরোফিল B C55H70O5N4Mg। এছাড়া ক্যারোটিন C40, C12H56 বা জ্যান্থোফিল C12H56O2, কমলা রঙের রঞ্জক ক্যারোটিন, হলুদ রঙের জ্যান্থোফিল, এরাও কিন্তু মানে সহকারী রঞ্জক, এরাও খাবার তৈরিতে সাহায্য করে। মনে বলবে যে স্যার এত বড় ফর্মুলা কি করে মনে রাখবো? আমি বলছি তোমাদের অতখানি দরকার হবে না। তোমাদের যেটা মনে রাখতে হবে যে ক্লোরোফিল অণু গঠনে কি কি প্রয়োজন: কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন এবং ম্যাগনেসিয়াম। তাই খেয়াল করে দেখো, এখানে কিন্তু ম্যাগনেসিয়াম হচ্ছে একমাত্র ধাতব মৌল। এই শর্ট প্রশ্নে আসে যে ক্লোরোফিলের অণুতে একমাত্র ধাতব উপাদানটি কি? ম্যাগনেসিয়াম। এবং এই ম্যাগনেসিয়ামের অভাবে কিন্তু গাছের পাতা হলুদ হয়ে যায়, একে বলা হয় ক্লোরোসিস রোগ বলা হয়। তো এই যে খাবার যে তৈরি করে, এই খাবার তৈরি করতে কি কি লাগে আমি বললাম। আলো তো লাগবেই, মানে সূর্যালোক লাগবে। সূর্যালোক একটা উপাদান, সূর্যালোক ছাড়া কিন্তু খাবার তৈরি করতে পারবে না, সূর্যালোক লাগবে। এরপর আমি একটু আগে বললাম ক্লোরোফিল লাগছে। আর কি লাগে? জল লাগে। তো উদ্ভিদ জল কোথা থেকে পাবে? জল পাবে হচ্ছে মাটির কৈশিক জল।
নট কৌশিক, কৈশিক ক্যাপিলারি ওয়াটার, যেই জল উদ্ভিদই মূল্যায়ন দূষণ করতে পারে। এবং আর কি লাগবে, কার্বন ডাই অক্সাইড বায়ুমণ্ডলে প্রচুর পরিমাণে নেই, মাত্র 0.03% আছে, খুবই কম। কিন্তু এই CO2 কিন্তু গুরুত্বপূর্ণ উপাদান, কারণ এটি কিন্তু মূল কাঁচামাল। কিসের কাঁচামাল? খাবার তৈরি কাঁচামাল। কি খাবার তৈরি করে? এরা সরল শর্করা তৈরি করে, সিম্পল কার্বোহাইড্রেট, যার নাম হচ্ছে গ্লুকোজ, যার সংকেত C6H12O6। এবং এই গ্লুকোজ তৈরি করতে কি কি লাগে ওখানে বললাম, অর্থাৎ জল লাগে। কত অণু জল লাগে? 12 অণু জল লাগে, 12H2O। আর কি লাগছে? কার্বন ডাই অক্সাইড লাগে, 6CO2। উপরে কি আছে? সূর্যমামা, সূর্য আলো রয়েছে। নিচে আছে ক্লোরোফিল রয়েছে পাতার মধ্যে বা সবুজ অঙ্গের মধ্যে, এবং তৈরি হচ্ছে তোমার ক্লোরোফিল, তৈরি হচ্ছে তোমার গ্লুকোজ, এবং 6 অণু অক্সিজেন তৈরি হচ্ছে, এবং অতিরিক্ত 6 অণু জল বাষ্প আকারে দেহ থেকে বের হয়ে যায়। তাহলে বুঝতে পারলে এটা এমন একটা প্রক্রিয়া, সে শুধু খাবারে উৎপন্ন করে না, এখানে কিন্তু অক্সিজেনও উৎপন্ন হয়। এবং সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটি হচ্ছে যে অক্সিজেন উৎপন্ন হয় তার পরিমাণটা খেয়াল করো, 6 অণু, 6 অণু CO2 লাগছে, 6 অণু O2 বেরিয়ে যাচ্ছে। তার মানে এই প্রক্রিয়ার মাধ্যমে কিন্তু পরিবেশে অক্সিজেন এবং CO2 এর ভারসাম্য রক্ষিত হয়। সাধারণত একটা গুরুত্ব মধ্যে পড়ে যাবে। আমরা কি শিখলাম এতক্ষণ? শিখলাম আমরা এই প্রক্রিয়ার সমীকরণটি শিখলাম, 12H2O plus 6CO2 equal to C6H12O6 plus 6O2 plus 6H2O। এই সমীকরণটা কি যে জানতে বুঝতে পারছি আমরা, যে 12 অণু জলের সাথে 6 অণু কার্বন ডাই অক্সাইডের বিক্রিয়া হয়, সেখানে 1 অণু গ্লুকোজ, 6 অণু অক্সিজেন এবং 6 অণু জল উৎপন্ন হয়। এই প্রক্রিয়ার সংজ্ঞাটা আমরা এখন আসছি, যে যে প্রক্রিয়ায়, যে জৈবনিক প্রক্রিয়ার মাধ্যমে বলতে পারো বা জৈব রাসায়নিক প্রক্রিয়ার মাধ্যমে বলতে পারো, কোন ক্লোরোফিল যুক্ত সবুজ উদ্ভিদ সূর্যালোক, পাতায় অবস্থিত ক্লোরোফিল, মূল দ্বারা ঘোষিত মাটির কৈশিক জল এবং পত্রান্ত দিয়ে গৃহীত বায়ুমণ্ডলের CO2 এর সাহায্যে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করে এবং গৃহীত CO2 এর সমপরিমাণ অক্সিজেন এবং জলীয় বাষ্প বায়ুতে নির্গত করে, তাকে বলছি আমরা সালোক সংশ্লেষ। এই প্রক্রিয়াটি কোথায় কোথায় হতে পারে? মূলত উদ্ভিদেই হয়ে থাকে। উদ্ভিদে কোথায় হয়? মূলত পাতায় হয়ে থাকে, কারণ পাতাতে আমরা জানি যে পাতা হচ্ছে গাছের রান্নাঘর, পাতাই মূলত হয়। পাতা ছাড়া অন্যখানে হয় না? হ্যাঁ, অন্যখানেও হয়। উদ্ভিদের যে কোনো সবুজ অঙ্গে হতে পারে, উদ্ভিদের কাণ্ডে হতে পারে। কাণ্ড কোন কাণ্ডে হতে পারে? লাউ কুমড়োর কচি কাণ্ডে হতে পারে, মূলে হতে পারে। সব মূলে হয় না, সব মূলে হয় না। যেই মূল মাটির নিচে থাকে, সূর্যে আলো পায় না, এবং যেই মূলে কোনো ক্লোরোফিল থাকে না, লিউকোপ্লাস্টিক থাকে, সেখানে হবে না। কোথায় হবে? গুলঞ্জের আত্তীকরণ মূলে হতে পারে, কাণ্ড ফণিমনসার কাণ্ডে হতে পারে, চালতার বৃতিতে হতে পারে, কচি ডাবের ফলত্বকে হতে পারে। অর্থাৎ যে কোনো সবুজ এখানে অংশ, যেখানে ক্লোরোফিল রয়েছে, সেখানে কিন্তু এই প্রক্রিয়াটি চলতে পারে। তো এই যে প্রক্রিয়াটি আমি বলছি, এখানে অভ্যন্তরীণ উপাদান কোনগুলো? এই যে ক্লোরোফিল, এটা অভ্যন্তরীণ উপাদান। এছাড়া আরো পড়বে NADP, পড়বে নিকোটিনামাইড অ্যাডিনিন ডাইনিট্রোজেন ফসফেট, NADP কিন্তু অভ্যন্তরীণ উপাদান। আরেকটু পড়বে ATP, এই সূর্য আলো আমাদের জমা থাকে ATP এর মধ্যে, ATP অভ্যন্তরীণ উপাদান, বাইরে অর্থাৎ ভিতরে থাকে। বাহ্যিক উপাদান কোনগুলো? এই জল, কার্বন ডাই অক্সাইড, সূর্যালোক, এগুলো হচ্ছে বাহ্যিক উপাদান। ঠিক আছে, এরপরে আমরা দেখছি যে এই যে সাধারণত যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটা কোথায় হয়? পাতায় হয়, আর অন্যখানেও সবুজ অঙ্গেও হয়। কোন অঙ্গাণু দিয়ে হয়? অঙ্গাণু তোমরা জেনে গেছো, এইটা পড়েছো তোমরা অঙ্গাণু সম্পর্কে। অঙ্গাণুর নাম হচ্ছে, তোমরা পড়েছো ক্লোরোপ্লাস্টিড। ক্লোরোপ্লাস্টিড তোমরা পড়েছিলে। এটি দ্বি-একক পর্দাবৃত অঙ্গাণু, যার বাইরে বহিঃপর্দা, অন্তঃপর্দা থাকে, এবং তার ভিতরে কিছু চাকতির মতো অংশ থাকে, যার নাম গ্রানা বা গ্রানাম। এবং গ্রানাগুলো যুক্ত থাকে কিছু নল দিয়ে, যার নাম গ্রানা ল্যামেলি। এই গ্রানার মধ্যে থাকে হচ্ছে থাইলাকয়েড, থাইলাকয়েডের মধ্যে থাকে কোয়ান্টোজোম দানা,
এবং কোয়ান্টোজোমের মধ্যে থাকে হচ্ছে ক্লোরোফিল। এই যে আমি ক্লোরোফিল গুলো বললাম। তো এই অংশে হয় হালকা শেষে একটা দশা, যাকে বলা হয় আলোক দশা। এবং এর যে ধাত্র, যার নাম হচ্ছে স্ট্রোমা, তোমরা এই যে বলে থাকবে এই স্ট্রোমা, এই স্ট্রোমাতে বিভিন্ন উৎসেচক থাকে। এই কারণে এই অংশে হয় হালকা শেষে অন্ধকার দশাটি বিভিন্ন উৎসেচকের সাহায্যে। এই প্রত্যক্ষভাবে আলোর কিন্তু প্রয়োজন থাকে না, কারণ এটিপি আর এনএডিপির মধ্যে যে পরিমাণ শক্তি জমা ছিল সেই শক্তি কিন্তু অন্ধকার দশায় ব্যয় হয়। এবং সালোকসংশ্লেষ প্রক্রিয়াতে যে পরিমাণ অক্সিজেন উৎপন্ন হয় এবং যেই পরিমাণ CO2 উৎপন্ন হয়, তার যে অনুপাত, এই অনুপাতকে নাম দেওয়া হয়েছে PQ, ফটোসিনথেটিক কোসেন্ট। এবং এর মান কত? 6/6 ইকুয়াল টু 1। সবসময় এর মান কিন্তু 1 হয়। আরেকটা কথা তোমাদের বলছি, এই যে এই প্রক্রিয়াটি শুধু সূর্যের আলোতেই হবে না, সূর্যের আলো ছাড়াও অন্য আলোতেও হতে পারে, তবে সবুজ বর্ণের আলোতে হয় না। কি কন্ডিশন? আলো থাকতে হবে, কিন্তু আলোর যে ওয়েভলেন্থ হতে হবে 650 থেকে 680 ন্যানোমিটার। ন্যানোমিটার বলা ওয়েভলেন্থ। ওয়েভলেন্থ জিনিসটা কি? ওয়েভলেন্থ হচ্ছে আলো 1 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে। এবং তোমরা জানো যে সূর্যের আলোর যে 7টি বর্ণালী রয়েছে, 7টি রং রয়েছে বর্ণালীর, তার মধ্যে লাল এবং বেগুনি বর্ণ কিন্তু এই ফ্রিকোয়েন্সির মধ্যে থাকে। এই কারণ লাল এবং বেগুনি আলোতেও কিন্তু এই সাধারণত ভালো প্রক্রিয়া সম্পন্ন হয়। এবং দিনের বেলায় সেটা সম্ভব হয়, রাত্রিবেলা সেটা সম্ভব হয় না। তবে কৃত্রিমভাবে যদি এই আলো প্রোভাইড করা যায়, তাহলে কিন্তু এই প্রক্রিয়াটি সম্পন্ন হতে পারে। অর্থাৎ কৃত্রিম আলোতে এই প্রক্রিয়া চলতে পারে, তবে ওয়েভলেন্থ থাকতে হবে। কতক্ষণ সূর্যের আলো লাগবে? খুব ভালো হয় 12 থেকে 18 ঘন্টা সূর্যের আলো। এবং এই সময়টা, এই আলোটা পেলে কিন্তু খুব সহজেই উদ্ভিদ এই খাবারটি তৈরি করতে পারে, অর্থাৎ গ্লুকোজ তৈরি করতে পারে। গ্লুকোজ হচ্ছে কিন্তু সিম্পল সুগার, অর্থাৎ সরল শর্করা। গ্লুকোজ ছাড়াও আছে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ, এরা হচ্ছে সরল শর্করা। এটা মনোস্যাকারাইড বলা, সিম্পল কার্বোহাইড্রেট। এছাড়া এই সিম্পল কার্বোহাইড্রেট গুলো মিলে হয় ডাইস্যাকারাইড, অনেকগুলো মিলে হয় পলিস্যাকারাইড। অনেকগুলো যে গ্লুকোজ, এই গ্লুকোজের পরমাণু একসঙ্গে মিলে তৈরি হয় হচ্ছে তোমার শ্বেতসার। এবং এই শ্বেতসার কিন্তু উদ্ভিদের বিভিন্ন অঙ্গে জমা থাকে, এইভাবে খাবার তৈরি হয় এবং শ্বেতসার আকারে কিন্তু জমা হয়ে থাকে। সালোকসংশ্লেষ প্রক্রিয়ার তাৎপর্য এখানে যে আমাদের যত রকমের খাবার, এই খাবার কিন্তু কোনো না কোনো ভাবে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার মাধ্যমেই তৈরি হয়। ব্যতিক্রম অবশ্য আছে খনিজ লবণ এবং জল, এছাড়া অন্যান্য খাদ্যগুলো কিন্তু কোনো না কোনো ভাবে সালোকসংশ্লেষ প্রক্রিয়ার কাছে ঋণী। তাই এই প্রক্রিয়াটি যদি খুব ভালোভাবে আমরা জেনে নিতে পারি, তাহলে আমরা বুঝতে পারবো যে সালোকসংশ্লেষ প্রক্রিয়া কতখানি গুরুত্বপূর্ণ একটা জীবের পক্ষে। তাই এরপরে আমরা সালোকসংশ্লেষের বিভিন্ন দশাগুলো নিয়ে একটু আলোচনা করব। আলোক দশা এবং অন্ধকার দশা। সালোকসংশ্লেষের দুটি দশা, আলোক দশা এবং অন্ধকার দশা। আলোক দশাটি মূলত প্রকাশিতে গ্রানাংশে সম্পন্ন হয় এবং সূর্যালোকের প্রত্যক্ষ উপস্থিতিতে সম্পন্ন হয়, এবং অন্ধকার সম্পন্ন হয় স্ট্রোমা অংশে, মানে প্রকাশিত হাতে সম্পন্ন হয়। তো এই যে আলোক দশা সম্পন্ন হয়, এই ঘটনা একটা গুরুত্বপূর্ণ ঘটনা হচ্ছে ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। ফটোসিনথেটিক মানে তো বুঝতেই পারছো যে সূর্যের আলোর সাহায্যে। আরেকটি গুরুত্বপূর্ণ শব্দ ফসফোরাইলেশন। ফসফোরাইলেশন কথার অর্থ হচ্ছে এটিপি তৈরি। ফসফোরাইলেশন কেন এটিপি তৈরি? কারণ কোষে থাকে এডিপি, অ্যাডিনোসিন ডাইফসফেট। ডাই মানে 2। প্রথমে এএমপি থাকে, অ্যাডিনোসিন মনোফসফেট, এর সাথে একটি অজৈব ফসফেট যুক্ত হয় এবং তৈরি হয় হচ্ছে এডিপি, এবং এডিপির সাথে আবার যুক্ত হয় অজৈব ফসফেট, তৈরি হয় এটিপি, অ্যাডিনোসিন ট্রাইফসফেট। এই এটিপি কে বলা হয় কোষের শক্তি, এনার্জি কারেন্সি। কেন বলা হয়? এটিপির মধ্যেই শক্তি জমা থাকে এবং যখন কোষের প্রয়োজন পড়বে এই এটিপি ভেঙে শক্তি উৎপন্ন হয়। যেমন অনেকগুলো টাকা একসঙ্গে কারেন্সি বলি আমরা, এটিপিও কিন্তু এনার্জি কারেন্সি। তো এই এটিপি তৈরি পদ্ধতি হচ্ছে ফটোসিনথেটিক ফসফোরাইলেশন। এটি দুই ভাবে সম্পন্ন হয়ে থাকে আলোক দশায়। প্রথমটিকে বলা হয় চক্রাকার বা সাইক্লিক ফসফোরাইলেশন এবং দ্বিতীয়টিকে বলা হয় অচক্রাকার বা নন সাইক্লিক ফসফোরাইলেশন।
এই চক্রাকার বা সাইক্লিক ফসফোরাইলেশন এটি ঘটতে গেলে PS1 প্রয়োজন। PS1 কাকে বলে? ফটোসিস্টেম 1, মানে মূলত ক্লোরোফিল এ কে প্রয়োজন। কারণ এই PS1 বা ক্লোরোফিল এ এরা সূর্যের আলোর 680 থেকে 700 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্য শোষণ করতে সক্ষম। এবং শোষণ করলে কি হবে? এরা উত্তেজিত হয়ে যাবে, এক্সাইটেড হয়ে যাবে। উত্তেজিত হলে মানুষ কি করে? শেয়ার করা শুরু করে। ওরাও শেয়ার করবে। ওরা কি শেয়ার করবে? ওরা একটি ইলেকট্রন শেয়ার করবে। এই ইলেকট্রন কে বহন করবে কে? একটা বাহক রয়েছে যার নাম হচ্ছে ফেরিডক্সিন বাহক, আয়রন ঘটিত একটি বাহক, ফেরিডক্সিন বাহক। এরা বহন করবে এবং বহন করে কি হবে? এইটা নিয়ে যাবে হচ্ছে PS2 এর কাছে। PS2 ফটোসিস্টেম 2। এই PS2 কারা? PS2 ক্লোরোফিল এ ছাড়া অন্যান্য রঞ্জকগুলো, ক্লোরোফিল বি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি, ক্লোরোফিল সি, ক্লোরোফিল ডি কিন্তু বাদামি শৈবালে থাকে, লোহিত শৈবালে থাকে। এবং ক্যারোটিন জ্যান্থোফিল, আমি একটু আগে বললাম ক্যারোটিন কমলা রঙের এবং জ্যান্থোফিল হলুদ রঙের রঞ্জক। এরা হচ্ছে PS2 এর অন্তর্গত। এরা কি করে? এরা সূর্যের আলো শোষণ করবে এবং 650 থেকে 680 ন্যানোমিটার তরঙ্গ দৈর্ঘ্যের সূর্যালোক শোষণ করবে এবং এরাও উত্তেজিত হবে। এবং ওরা উত্তেজিত হয়ে কি করবে? এরা কিন্তু একটা ইলেকট্রন ত্যাগ করবে। সেই ইলেকট্রন কিন্তু বিভিন্ন বাহক, সাইটোক্রোম, ফেরিডক্সিন, সাইটোক্রোম এর বাহক রয়েছে। এই সাইটোক্রোম বাহক এটাকে বহন করে এই PS1 এর ইলেকট্রন শূন্যতাকে দূর করে দেবে। এখন কথা হচ্ছে, এই যে PS1 যে ইলেকট্রন ছাড়লো সেটি কি পূরণ হবে? না। এই PS1 এর যে ইলেকট্রন ছেড়ে দিয়েছে সেটি কিন্তু PS2 এ যাবে না, PS2 এ যাবে না। এইটা কি? এই ইলেকট্রনটা কি হবে? এই ইলেকট্রনটা NADPH প্লাস একটা যৌগ রয়েছে যাকে বলা হয় হিল রিএজেন্ট, এবং এর সাথে এই ইলেকট্রন যুক্ত হয়ে যাবে, উৎপন্ন করবে NADPH2 অর্থাৎ বিজারিত নিকোটিনামাইড অ্যাডেনিন ডাইনিকোটাইড ফসফেট। তাহলে দেখো চক্রগুলো সম্পন্ন হয়নি, এই জন্য এটা বলা হয় অচক্রাকার। অচক্রাকার পলিমেরিক ফসফোরাইলেশন বলা হয়। তাহলে এই যে PS2 এর ক্ষেত্রে ইলেকট্রন শূন্য তৈরি হলো, এটা কি করে পূরণ হবে? এটা জলের অণু ভেঙে রাখবে। বিজ্ঞানী রবিন হিল 1940 সালে উনি হিল বিক্রিয়া ওরা বলেছিলেন। জলের অণু ভেঙে গিয়ে উৎপন্ন হবে H+ আয়ন এবং OH- আয়ন। এই OH- আয়নের ইলেকট্রনটা কিন্তু PS2 এর ইলেকট্রন সমতা পূরণ করবে এবং OH চারটা হয়ে গেল। এই চারটা OH মিলে তৈরি হলো 2 অণু জল এবং 2 অণু অক্সিজেন ফরমাল। এই জন্য একে বলা হয় হচ্ছে নন সাইক্লিক বা অচক্রাকার। কিন্তু যদি এমন হয় যে শুধুমাত্র PS1 অংশগ্রহণ করছে, PS2 নেই, অর্থাৎ সেক্ষেত্রে কিন্তু এই যে ইলেকট্রনটি এই ঘুরে গিয়ে কিন্তু PS1 এর শূন্যতা পূরণ করবে। এটা আমি বলছি আমার চক্রাকার। যাই হোক, যখন বাহকগুলো পরিবর্তন হয় সেই সময় কিন্তু এটিপি গুলো উৎপন্ন হয়। তো এটিপির মধ্যেই সৌরশক্তি জমা থাকে। যে সৌরশক্তিটা ক্লোরোফিল শোষণ করেছিল সেটি কিন্তু এই এটিপি জমা থাকে এবং প্রয়োজনে এই এটিপি কিন্তু ব্যয় হয়ে থাকে। এরপরে এটা গেল আলোক দশা। এরপর আমরা বলবো হচ্ছে অন্ধকার দশা। অন্ধকার দশা বুঝতে গেলে তোমাদের যেটা বুঝতে হবে যে এরা অনেকগুলো বিক্রিয়ার মাধ্যমে হয় এবং এই বিক্রিয়ার জন্য যে উৎসেচক গুলো সেগুলো প্লাস্টিডের স্টোমার মধ্যে বর্তমান থাকে। তো এই অন্ধকার দশা সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং প্রথম যে বিক্রিয়াটা তাকে বলা হয় কার্বন অ্যাসিমিলেশন রিঅ্যাকশন বা অঙ্গার আত্তীকরণ। অঙ্গার আত্তীকরণ খুব গুরুত্বপূর্ণ বিক্রিয়া এবং এই কারণে থালামঞ্চকে অঙ্গার আত্তীকরণ বিক্রিয়াও বলা হয়ে থাকে। এবং এখানে কি হয়, কোষের মধ্যে একটা যৌগ থাকে যার নাম হচ্ছে RUDP, রিবিউলোজ ডাইফসফেট, এবং এর সাথে 6 অণু কার্বন ডাই অক্সাইড যুক্ত হচ্ছে। দেখো সেই অণু কথা এখন বলছি আমি। এবং উৎপন্ন হচ্ছে 12 অণু PGA। PGA মানে ফসফোগ্লিসারিক অ্যাসিড, PGA।
যেহেতু এটা এমন একটা বিক্রিয়া যেখানে পরিবেশে কার্বন ডাই অক্সাইড কোষ মধ্যস্থ যৌগে প্রবেশ করে গেল এবং প্রথম স্থায়ী যৌগ পিজিএ উৎপন্ন হলো, এবং এই জন্যই একে বলছে অঙ্গার আত্তীকরণ। অঙ্গার মানে কার্বন কোষের মধ্যে প্রবেশ করে গেল। বিক্রিয়াটা আবার অন্যভাবে হতে পারে। অনেক সময় দেখা যায় যে OAA উৎপন্ন হয়। এটা উৎপন্ন কি হয়? পেপা থেকে, ফসফোএনল পাইরুভিক অ্যাসিড, পেপা, এর সাথেও CO2 যুক্ত হয়, যুক্ত হয়ে উৎপন্ন হয় OAA, অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। তোমাদের এটা বলে দিই, কারণ প্রথম বিক্রিয়াটা হয় C3 উদ্ভিদে, যে উদ্ভিদগুলো আমরা সাধারণত দেখে থাকি C3 উদ্ভিদ বলা হয়, কারণ পিজিএ হচ্ছে 3 কার্বনযুক্ত যৌগ। আবার আখ, ভুট্টা এই সমস্ত উদ্ভিদে কিন্তু পেপ OA উৎপন্ন হয়, এটা 4 কার্বনযুক্ত যৌগ, বলা হয় C4 উদ্ভিদ বলা হয়। C4 উদ্ভিদ, C4 উদ্ভিদের ক্ষেত্রে অর্থাৎ CO2 গৃহীত হচ্ছে, অঙ্গারত্বীকরণ হচ্ছে। এবং এই যে 12 পিজিডি বোঝাচ্ছে আমাদের 12 পিজিডি উৎপন্ন হয়েছে, এই 12 পিজিডি কি হবে? এরপরে 12 পিজিএলডি উৎপন্ন হবে, ফসফোগ্লিসারালডিহাইড। এবং এই 12 পিজির মধ্যে 10 পিজিএলডি আলাদা হয়ে যাচ্ছে এবং 2 পিজিএলডি, 2 ফসফোগ্লিসারালডিহাইড, এখান থেকে উৎপন্ন হচ্ছে এক অণু গ্লুকোজ। তাহলে বুঝতে পারছো কিভাবে গ্লুকোজ উৎপন্ন হচ্ছে। গ্লুকোজের উৎসটাকে কার্বন ডাই অক্সাইড। এবং এই যে 10 অণু পিজিএলডি, এরা কিন্তু পুনরায় 6 অণু আরএটিপি উৎপন্ন করে। এই যে চক্রাকার যে বিক্রিয়া বিজ্ঞানী কেলভিন মেলভিন প্রথম পর্যবেক্ষণ করেন, এবং এই জন্য এই বিক্রিয়াকে বলা হয় কেলভিন চক্র। কেলভিন চক্র বা কেলভিন বেনসন চক্র বলা হয়। বেনসনও কিন্তু একজন বিজ্ঞানী, কেলভিন চক্র বলা হয়। কিন্তু এই যে C4 উদ্ভিদ বলে, C4 উদ্ভিদে কিন্তু কেলভিন চক্র দেখতে পাওয়া যায় না, এটা অন্য হ্যাক অ্যান্ড স্ল্যাক চক্র দেখতে পাওয়া যায়। এটা অন্য, সম্পূর্ণ অন্য বিক্রিয়া। এটি তোমাদের নবম শ্রেণীতে নেই, এটি তোমাদের ক্লাস 11 শ্রেণীতে রয়েছে, সেখানে বললে তোমরা ডিটেলস জানতে পারবে। এই হচ্ছে অন্ধকার দশা, এবং এইভাবে গ্লুকোজ তৈরি হয়। এই হচ্ছে হালকা প্রক্রিয়া, তোমার তাৎপর্য লোকগুলো গেল। আরো কিছু প্রশ্ন তোমাদের হতে আসতেই পারে যে সাধারণত প্রক্রিয়াকে বলা হয় জারণ বিজারণ প্রক্রিয়া। কেন বলা হয়? তার কারণ এই প্রক্রিয়ায় খেয়াল করে দেখো, এই কার্বন ডাই অক্সাইড, এই কার্বন ডাই অক্সাইড থেকে কি হয়? এই কার্বন ডাই অক্সাইড থেকে উৎপন্ন হয় হচ্ছে গ্লুকোজ, C6H12O6, অর্থাৎ হাইড্রোজেন যুক্ত হয়। এই প্রক্রিয়াকে বলা হয় বিজারণ। আবার এই যে জলের অণু, এই জলের অণু থেকে উৎপন্ন হয় কি? 6 অণু অক্সিজেন, অর্থাৎ এখানে হাইড্রোজেন বেরিয়ে যায়, তাহলে কি হচ্ছে? জারণ চলছে। জারণ ও বিজারণ যেহেতু একসঙ্গে সম্পন্ন হয় একই বিক্রিয়াতে, এই কারণে একে জারণ বিজারণ প্রক্রিয়া বলা হয়। এটাও প্রশ্ন আসে যে হালাংসকে জারণ বিজারণ প্রক্রিয়া বলে কেন? প্রশ্ন আসে হালাংস প্রক্রিয়ায় যে গ্লুকোজ উৎপন্ন হয় তার উৎস কি? বলবে CO2। কিন্তু যদি ঘুরিয়ে প্রশ্নটা হয় যে গ্লুকোজ উৎপন্ন হয়, গ্লুকোজের যে অক্সিজেনটা উৎস কি? অনেকে দেখে আসে জল, ভুল উত্তর। গ্লুকোজের যে অক্সিজেনটা উৎস কিন্তু কার্বন ডাই অক্সাইড। আর শুধু যে জল উৎপন্ন হয় তার উৎস হচ্ছে O2 উৎপন্ন হয়, তার উৎস হচ্ছে জল। শুধু যদি অক্সিজেন হয় তার উৎস হচ্ছে জল। আর যদি বলে গ্লুকোজ পরমাণুর মধ্যে যে অক্সিজেন রয়েছে নিজের মধ্যে, তার উৎস কে? তাহলে কিন্তু উত্তর হবে জল নয়, কার্বন ডাই অক্সাইড। এবং বিজ্ঞানী এমারসন রেড ড্রপ পরীক্ষা করে দেখেছিলেন যে এখানে যদি লাল আলোই নয়, লাল আলোর সঙ্গে যদি কমলা আলো মিশিয়ে প্রয়োগ করা যায়, তাহলে এই প্রক্রিয়া উত্তরোত্তর বৃদ্ধি পেয়ে থাকে। একে বলা হয় এমারসন এনহান্সমেন্ট এফেক্ট। অর্থাৎ আলোকের প্রক্রিয়ার যে হার, অর্থাৎ প্রতি মিনিটে কতখানি পরিমাণ হয়, এটা কিন্তু এই বৃদ্ধি হারকে বলা হয় এমারসন। আবার দেখা যায় যদি অতি লাল রশ্মি প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু এই প্রক্রিয়া হার বাড়ে না, হঠাৎ করে বন্ধ হয়ে যায়। একে বলা হয় রেড ড্রপ। রেড ড্রপ এমারসন এফেক্ট, এই ধরনের প্রশ্ন কিন্তু এখন সেট করা হচ্ছে নবম শ্রেণীতে, গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, হাল সংশ্লেষ প্রক্রিয়া তাৎপর্য তো একটা বললাম যে এই প্রক্রিয়ায় বিভিন্ন খাবার তৈরি হয়, বিভিন্ন ওষুধপত্র তৈরি হয়, বিভিন্ন ভিটামিন সংশ্লেষ হয়। এছাড়া মনে রাখবে যত জ্বালানি গুলো রয়েছে তার উৎস কিন্তু হাল সংশ্লেষ প্রক্রিয়া। কিভাবে? এই যে পেট্রোল, ডিজেল এগুলো উৎপন্ন হয়, এগুলো কোথা থেকে উৎপন্ন হয়? প্রাণী থেকে উৎপন্ন হয়, উদ্ভিদ থেকে উৎপন্ন হয়। এরা তো শক্তি সঞ্চয় করে রেখেছিল,
এবং এদের দেহ ভূয়ালোড়নের ফলে পরিবর্তিত হয়ে পেট্রোল ডিজেল হয়েছে, তারপর সেগুলো উৎসও কিন্তু ফলসন্ত্রাস প্রক্রিয়া। তাহলে বুঝতে পারলে যে এই প্রক্রিয়াটি কতখানি গুরুত্বপূর্ণ। তো তোমাদের বইয়ে আমাকে ভালো করে পড়ো, তোমাদের টিচাররা আরো তোমাদের সাহায্য করবে এই ব্যাপারে। আশা করছি তোমরা এই লকডাউনের মধ্যে ঘরে থেকেও এই বিষয়টির সম্পর্কে অবগত হয়ে পড়াশোনা করে আরো বেশি কিছু জানার চেষ্টা করবে, এবং এই আশা রেখেই আমি আমার ভিডিওটি এখনকার মতো শেষ করছি। নমস্কার।